আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি হাতে মেখে পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অন্য যে কোনোভাবে আপনি পোলাও রান্না করেন না কেন, এভাবে হাতে মেখে পোলাও রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য পোলাওয়ের থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। আর এই পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। হাতে মেখে পোলাও রান্না করলেও যে এত মজার হয়, এটা না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা খেতে বেশি মজা হয়। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। পোলাও রান্না করার জন্য আমি এখানে 3 পোয়া পোলাও চাল নিয়েছি। এটা হচ্ছে বাজারের খোলা পোলাও চাল। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া পোলাও চালটাও ব্যবহার করতে পারেন, যে কোনো প্যাকেটের পোলাও চালটা নিলেও হবে। তো এখানে হচ্ছে 3 পোয়া চাল নিয়েছি। চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। চালগুলোকে আমি কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এখানে সব ধরনের মশলাটাই দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা লং, এরপরে দিয়ে দিব 3 থেকে 4 টুকরো দারুচিনি, এরপরে দিয়ে দিচ্ছি 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। মুখটা ফাটিয়ে দিলে এর সুঘ্রাণটা খুব সুন্দর বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কালো গোলমরিচ, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ চালের সঙ্গে সুন্দর করে মেখে নিব। এভাবে হাতে মেখে পোলাওটা রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। চাল ভাজার ঝামেলা ছাড়াই যে এত মজার একটা পোলাও রান্না করা যায়, এটা রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা মজা হয় খেতে। কোনো রকম চাল ভাজার ঝামেলা ছাড়াই আজকে কিন্তু এই পোলাওটা রান্না করে দেখাবো। খুব সুন্দর করে আমি চালটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। যতটুকু চাল তার ডবল পানি দিতে হবে। তো আমি এখানে 3 পোয়া চাল নিয়েছি, তো এখানে হচ্ছে 1.5 কেজি পানি দেওয়া লাগবে। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পানি দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিব এখানে দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব, দিয়ে এটাকে দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানি হচ্ছে 1.5 কেজি, এটা হচ্ছে হাফ কেজির একটা কাপ। 3 পোয়া চালের জন্য এখানে আমি 1.5 কেজি পানি দিয়েছি। এবার পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর যখন এরকম একটা বলক চলে আসবে, তখন এটাকে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা যদি পুরাতন হয় তাহলে কিন্তু যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। আর যদি চালটা নতুন মনে হয় তাহলে কিন্তু এখানে একটু কম পানি দিতে হবে। অন্য যে কোনোভাবে আপনি পোলাও রান্না করেন না কেন, এভাবে হাতে মেখে পোলাও রান্না করে একবার খেয়ে দেখবেন। অন্য পোলাওয়ের থেকে এই পোলাওটা কিন্তু বেশি মজা হয় খেতে। আর এই পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। হাতে মেখে পোলাও রান্না করলেও যে এত মজার হয়, এটা না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। অন্য যে কোনো পোলাও রান্নার থেকে এই পোলাওটা খেতে বেশি মজা হয়। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এবার ওপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। কোনো রকম চাল ভাজার ঝামেলা ছাড়াই যে এত মজার পোলাও রান্না করা যায়, এটা রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা মজার। এই ছিল আমার আজকে সহজ পোলাও রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি হাঁসের মাংসের কালো ভুনা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে যে এত মজার কালো ভুনা রান্না করা যায়, আপনারা এটা রান্না করে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়। আর এই কালো ভুনাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বাইরে থেকে যে হাঁসের মাংসের কালো ভুনা করার জন্য যে মশলা পাওয়া যায় সেটা কেনারও দরকার নেই, বা চওড়া দাম দিয়ে যে হাঁসের মাংসের কালো ভুনাটা কিনে এনে খাবেন ওইটারও দরকার নেই। আপনি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিন্তু হাঁসের মাংসের কালো ভুনাটা রান্না করে নিতে পারবেন, তাও আবার খুব সহজে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই হাঁসের মাংসের কালো ভুনাটা রান্না করে নিয়েছি।
আমি আজকে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস রান্না করব। তো হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু প্রথম অবস্থায় তেলটা কম করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু হাঁসের মাংস রান্না করার সময় চামড়া সহই রান্না করি, আর এই চামড়া থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়, তাই প্রথম অবস্থায় তেলটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। অল্প পরিমাণ তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা হাঁস রান্না করার সময় কিন্তু প্রথম অবস্থায় তেলটা কম করে দিতে হবে, তা না হলে হাঁস রান্না করার পর অতিরিক্ত তেল বের হয় আর খেতে ভালো লাগে না। এই তো আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একে একে সব মশলা দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এই তো পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আমি এখানে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন। আমি গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা করে নিব। এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি মাংসগুলোকে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে রেখেছি, তাহলে এক্সট্রা পানিটা পড়ে যাবে আর মাংসটা কষানোর সময় অতিরিক্ত পানি বের হবে না। আপনি যে কোনো মাংস রান্না করেন না কেন এভাবে যদি ধুয়ে একটা চালনিতে উঠিয়ে রাখেন তাহলে কিন্তু এর এক্সট্রা পানিটা পড়ে যায় আর এটা কষানোর সময় অতিরিক্ত পানি বের হয় না। মাংস কষানোর সময় যদি অতিরিক্ত পানি বের হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে মাংসটা কষানো হয় না। এই তো আমি চালনিতে কিন্তু মাংসগুলোকে সুন্দর করে উঠিয়ে রেখেছিলাম। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসগুলোকে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব। আর এই তো ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতে আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 5 থেকে 6টার মতো রসুন। রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে মাংসটা যেমন খেতে মজা হয়, রসুনটাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রসুনটা দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আরও 1 কাপ পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এই তো আবারও ঢাকনা তুলে একবার নেড়ে চেড়ে দিব। আর মাংসগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিতে মাংসটা কষিয়ে নিয়েছি। পরে আরও 1 কাপ পানি দিয়ে আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর সময় কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার বাকিটা সিদ্ধ হওয়ার মতো আমি পানি দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। আপনি কিন্তু প্রথম অবস্থায় অল্প করে তেল দিবেন, তা না হলে কিন্তু মাংস থেকে অনেকটাই তেল বের হয় আর পরে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার এখানে মাংসগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আর এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি এখানে গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বাইরে থেকে কিন্তু হাঁসের মাংসের কালা ভুনার যে মশলা পাওয়া যায় সেটা কেনার কোনো দরকার নেই। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই হাঁসের মাংসের কালা ভুনাটা রান্না করে নিতে পারবেন, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হবে। এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এটাকে কয়েকবার নাড়াচাড়া করেও দিয়েছি। অবশ্যই এখানে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অর্ধেকটা পানি শুকিয়ে গেছে আর কিছুটা আছে, এগুলোকেও আমি শুকিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পুরোপুরি ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই তো আমার কালা ভুনাটা হয়ে গেছে আর মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাইরে থেকে চওড়া দাম দিয়ে হাঁসের মাংসের কালা ভুনাটা কিনে খেতে হবে না, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই কালা ভুনাটা রান্না করে নিতে পারবেন আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হবে। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে যে এত মজার কালা ভুনা রান্না করা যায়, এটা কিন্তু রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়। বাইরে থেকে কালা ভুনার মশলা কিনে আর কালা ভুনা রান্না করতে হবে না, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই কালা ভুনাটা রান্না করে খেতে পারবেন। এভাবে কালা ভুনাটা রান্না করে রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় খেতে, একবার হলেও রান্না করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।